অভি ভাইয়া হা করে তাকিয়ে আছে। আমি জাস্ট ভাবতে পারছি না আম্মু এসব বলছে। একটু পর হু হা করে হেসে দিলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কোনোরকম হাসি থামিয়ে বললাম, বাব্বা আম্মু তুমি তো এক কাঠি উপরে। হ্যাঁ সে তো থাকবই, আফটার অল আমি তোদের বড়। আম্মুর কথায় বিষম খেলাম। অভি ভাইয়া কাদো কাদো হয়ে বলল, বাট মাম্মা রূপের তো নাকি বিয়ে ঠিক? তাতে কি হয়েছে? আমরা কাল যাব ওদের বাড়ি। ওর বাবা মাকে বলবো তোদের কথা, ভালো মত রাজি হলে ভালো, না হলে তুলে নিয়ে আসবি। আমরা সবাই আম্মুর মুখে এমন কথা শুনে মনে হলো আকাশ থেকে ধপাস করে পড়লাম। শুভ হা করে তাকিয়ে আছে। একটু পর বলে উঠল, এই ভাইয়া এটা আমাদের মাম্মা তো? আম্মু ভ্রু কুচকে তাকালো। শুভ আমতা আমতা করে বলল, না তুমি আজ যেসব ডোজ আমাদের মতো নাদান শিশুদের দিচ্ছ তাতে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। অভি ভাইয়া শুভর কান ধরে বলল, তুই আর নাদান শিশু? 2 দিন পর নাদান শিশুর বাপ হবি। সে তো তুইও হবি, এখন কান ছাড়। রূপ নেকামি করে বলল, শাশুড়ি আম্মু আমার কি হবে? আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করব না। খামুশ বৌমা, তুমি আমার ছেলের বউ হবে। হাজার হোক আমি তো আর আমার ছেলেকে দেবদাস হতে দিতে পারি না। আমি একেবারে ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে দিলাম। সবার নজর এবার আমার দিকে। শুভ আমাকে নিয়ে রুমে চলে এলো। সিদ্ধান্ত হলো কাল আমরা রূপদের বাড়ি যাব। রুমে এসে বিছানায় বসে স্বস্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে রূপ অভি ভাইয়াকে পাবে। তবে অভি ভাইয়া বলেছে আমার ডেলিভারির আগে বিয়ে করবে না। রূপ ও তাতে সম্মতি জানিয়েছে। আমি বারণ করেছিলাম, কিন্তু এরা দুজনই এক টাইপ, তাই আর কি বলবো। পরের দিন আমরা রূপদের বাড়ি এলাম। রূপদের বাড়ি বেশি বড় না, আবার ততটা ছোটও না। আন্টি আমাকে দেখে খুশি হল, তবে আমার সাথে বাকিদের দেখে অবাক হল। আমি মুচকি হেসে বললাম, আন্টি আমাদের জরুরি কথা আছে। হ্যাঁ আয় বসো, রূপকে ডাকছি। আন্টি রূপকে ডেকে আনল। আমি আন্টির হাত ধরে বললাম, আন্টি আমার কথাগুলো শোনো। অভি ভাইয়াকে তো চেনো, আগে ছিল খালাতো ভাই, এখন ভাসুরও হয়। যাই হোক, অভি ভাইয়া আর রূপ দুজন দুজনকে ভালোবাসে। আমরা ওদের বিয়ের কথা বলতে এসেছি। আন্টি প্রথমে খুশি হলেও পরে মুখ কাচুমাচু করে বলল, কিন্তু তিশা রূপের তো বিয়ে ঠিক করেছি। আরে তাতে কি? যেমন বিয়ে ঠিক করেছেন তেমন বিয়ে ভেঙে দিন। ওদের বলে দিন রূপ অন্য কাউকে ভালোবাসে। একদম ঠিক বলেছ জিজু। আমরা সবাই শুভ আর রূপের দিকে ভ্রু কুচকে তাকালাম। দুজনে মুখে হাত দিয়ে বসে রইল। এর মাঝে আঙ্কেল বলে উঠল, কিন্তু এখন এটা কি করে সম্ভব? আঙ্কেল, বিয়ে শুধু বিয়ে না, বিয়ে মানে দুটো মনের মিল হতে হয়। সারা জীবন তো একসাথে থাকবে, আর এখানে যদি ভালোবাসা না থাকে তাহলে কি করে সুখী হবে? আর রূপ অভি ভাইয়াকে ভালোবাসে, ওর সুখ অভি ভাইয়ার সাথে। এখন আপনি ভাবুন আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মেয়ে সুখী হোক। আঙ্কেল কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, অভির সাথেই রূপের বিয়ে হবে। আমরা হাফ ছেড়ে বাঁচলাম। আঙ্কেল আবার বলল, আমি ওদের বারণ করে দেব। আমার মেয়ে যেখানে সুখী সেখানেই আমি ওর বিয়ে দেব। তাহলে বিয়ের তারিখ কবে ঠিক করবি তিশা? বাবা, আমি আর অভি চাই তিশার বেবি হয়ে যাক, এরপর আমরা বিয়ে করব। ভেবেছিলাম আঙ্কেল রাজি হবে না, কিন্তু আঙ্কেলও রাজি হয়ে গেল। সত্যি খুব খুশি লাগছে। আমার বেস্টু আমার সাথে থাকবে। মুচকি হেসে বললাম, বাট আমার মনে হয় এখন এঙ্গেজমেন্ট করে রাখলে ভালো হয়, তাই না? সবাই সম্মতি জানালো।
সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট ডেট ফিক্স করা হলো। রূপকে দেখে বোঝা যাচ্ছে কত খুশি। আমরা বাড়ি চলে এলাম। পরের দিন থেকে শপিং শুরু করে দিয়েছে। এক জায়গায় বসে থাকতে রাগ লাগছে। পেট আগের থেকে বড় হয়ে গিয়েছে। লজ্জা লজ্জা লাগে। আর এই শুভ সারাদিন কিছু না কিছু খেতে বলে, না খেলে জোর করে খাওয়ায়। এতে নাকি ওর বেবি হেলদি হবে। তিশা এটা খাও ওটা খাও, দৌড়াদৌড়ি করবে না, এখানে যাবে না ওখানে যাবে না। এবার ভাবছি কবে বেবি হবে, আবার আগের মতো চলতে পারব। দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে এসেছে। কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে। এঙ্গেজমেন্ট সন্ধ্যায়। সবাই নিজেদের মতো বিজি। আমি সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে শুভ এসে রুমে নিয়ে এলো। বিছানায় মুখ কাচুমাচু করে বসে আছি, আর শুভ রাগী লুকে সোফায় বসে আছে। আমতা আমতা করে বললাম, শুভ শোনো না। শাট আপ তিশা, তুমি এত কেয়ারলেস কেন? আবার মুখ ফুলিয়ে বসে রইলাম। শুভ এক গ্লাস দুধ, একটা ডিম আর প্লেটে কিছু ফল এনে আমার সামনে দিয়ে গম্ভীরভাবে বলল, এখন এগুলো সব ফিনিশ করবে, না হলে মার একটাও মাটিতে পড়বে না। কাদো কাদো হয়ে বললাম, কি বললে? তুমি আমাকে মারবে? এগুলো খেতে বলেছি রাইট নাও। গাল ফুলিয়ে খাওয়া শুরু করলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাইনি, আর শুভকে দেখলে লুকিয়ে থেকেছি, এর জন্য এত রেগে আছে। একটু খানি বললাম। শুভ আর খাবো না প্লিজ। মানে কি তিশা? দুধ তো এখনো খাওনি। চোখ গরম দিয়ে বলল, নাক মুখ শিপকে অর্ধেক দুধ খেলাম। শুভ এখনো রাগী লুকে তাকিয়ে আছে। এবার কান্না পেয়ে গেল। ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। শুভ হঠাৎ আমি এভাবে কাদায় ভ্যাবাচেকা খেয়ে গেল, কাছে এসে থামানোর জন্য বলল, মিষ্টি পাখি কাঁদছ কেন? আরে আমি তো তোমাকে বকিনি, তোমাকে তো খেতেই বলেছি জাস্ট। নাক টানতে টানতে বললাম, তুমি আর আমাকে ভালোবাসো না, অলওয়েজ শুধু বেবি বেবি করো, তুমি খুব পচা শুভ। শুভ আমাকে বুকে টেনে নিয়ে বলল, আমার কাছে আগে তুমি, এরপর বাকি সব ওকে। না খেলে তো তুমি উইক হয়ে যাবে সোনা, তুমি টাইমলি খেলে তো আমি কিছু বলি না তাই না? কান্নার আওয়াজ বাড়িয়ে দিলাম, মানে হলো আমি খাবো না। শুভ মুখটা মিনি বিড়ালের মতো করে বলল, আচ্ছা ঠিক আছে কান্না অফ করো, আমি আর জোর করে খাওয়াবো না। তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। শুভ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাতে আমার কি? সন্ধ্যায় রূপকে সাজানো শেষ। ব্ল্যাক একটা গাউন পরিয়েছে, গলায় ব্ল্যাক ডায়মন্ড নেকলেস, কানে ঝুমকো, হাতে চিকন চুড়ি, চোখে মোটা করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, একদম পুতুলের মতো লাগছে। আমার আর রূপের জুয়েলারি একই, এগুলো আম্মু দিয়েছে। আমি ব্ল্যাক শাড়ি পরেছি, রূপকে স্টেজে নিয়ে এলাম। স্টেজে এসে আমার চোখ আটকে গেল। শুভ ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ঘড়ি, চুলগুলো স্পাইক করা, চোখে ব্ল্যাক সানগ্লাস। মনে মনে ভাবছি, আমার হাজবেন্ডকে জোশ লাগতেছে। পাশে অভি ভাইয়া, দুই ভাইয়ের সাজ একরকম। সব মেয়েরা হা করে দেখছে। রাগে গা জ্বলে যাচ্ছে। রূপকে স্টেজে রেখে শুভকে নিয়ে চলে এলাম। কি হলো নিয়ে এলে কেন? শুভর কথা শুনে চোখ গরম দিয়ে বললাম, আজ কি তোমার এঙ্গেজমেন্ট? এত সাজুগুজু করার কি আছে? সাজুগুজু কোথায় করলাম? ভেঙচি কেটে বললাম, সাজুগুজু করনি তো কি? সব মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। শুভ ভাব নিয়ে বলে উঠল, কামন তিশা বেবি, ইউ নো না? তোমার হাজবেন্ড কিউট, হট, তাই তো সবাই তাকিয়ে থাকে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছি। শুভ কাচুমাচু করে বলল, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। বলে কেটে পড়ল আর আমি হেসে দিলাম।
এরপর স্টেজে গেলাম। এবার রিং পরাবে। রিং পরাতে গিয়ে অভি ভাইয়া হঠাৎ করে মাথা চেপে ধরল। শুভ তাড়াতাড়ি কাছে গিয়ে বলল, ভাইয়া আর ইউ ওকে? অভি ভাইয়া মুচকি হেসে বলল, ইয়েস আই এম ওকে, দেখছিলাম তুই কি করিস। শুভ গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আমরা সবাই হেসে দিলাম। অতঃপর রিং পরানো হয়ে গেল। সবাই ওদের শুভেচ্ছা জানালো। আমরা বাড়ি চলে এলাম। দেখতে দেখতে 2 মাস কেটে গিয়েছে। অভি ভাইয়া রূপকে চোখে হারায়। টাইম পেলেই দেখা করতে চলে যায়। তবে এখনো রূপকে ভালোবাসার কথা বলেনি। ইদানিং শরীরটা খারাপ লাগে আমার, হাঁটতে চলতে কষ্ট হয়। নিচে যাচ্ছিলাম, শুভ যেতে বারণ করেছে, কিন্তু আমার ভালো লাগছে না, তাই নিচে যাচ্ছিলাম। তখন শুনতে পেলাম অভি ভাইয়া বলছে, ইয়েস আমিও ভালোবাসি রূপকে, আই লাভ ইউ রূপ, আই লাভ ইউ সো মাচ, আমি কালকেই বলে দেব তোমাকে। কথাগুলো শুনে ভালো লাগলো। যাক, কাল তাহলে বলবে। হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামছি, পেটে কিছুটা ব্যথা করছে। যত সিঁড়ি দিয়ে নামছি ব্যথা যেন বাড়ছে। ড্রয়িং রুমে দেখলাম কেউ নেই, কিন্তু এখানেই তো থাকার কথা। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যায় তো সবাই এখানেই থাকে। এসব ভাবতে ভাবতে শেষ সিঁড়িতে এসে পা স্লিপ কেটে পড়ে গিয়ে চিৎকার করে শুভকে ডাকলাম। শুভ রান্নাঘর থেকে দৌড়ে এলো। শুভর হাতে একটা কেক, কেকটা হাত থেকে পড়ে গেল। মনে পড়ল আজ আমার জন্মদিন, তার মানে এই জন্য শুভ কেক বানাতে গিয়েছিল। এদিকে আমার চিৎকারে সবাই চলে এসেছে। আমি ব্যথায় ছটফট করছি, শুভ ও পাগলের মতো করছে। মনে হচ্ছে কেউ কলিজা বের করে নিচ্ছে। মনে হচ্ছে আমি আর বাঁচব না। প্রচুর ব্লিডিং হচ্ছে। শুভর কলার চেপে ধরে বললাম, শুভ আমি মনে হয় বাঁচব না। ডক্টর যদি বলে যে কোনো একজন বাঁচবে, তাহলে তুমি আমাদের সন্তানকে বাঁচাবে বলো। চুপ, তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি। আমার শুধু তোকে চাই, আর কাউকে না। কেউ আমার ভালোবাসা না তিশা, শুধু তুমি আমার ভালোবাসা। আমার তোমাকে চাই। এবার যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জোরে একটা শ্বাস নিয়ে শুভর কলার ছেড়ে চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করতে করতে শুনতে পেলাম শুভর তিশা বলে করা চিৎকার। আর ভাবতে লাগলাম, জন্মদিন কি তাহলে আমার মৃত্যুদিন হবে? ওটিতে শুয়ে ছটফট করছি, প্রচণ্ড ব্যথা করছে, তবুও ভাবছি আমার বেবি যেন সুস্থ থাকে। শুভর কান্না, শুভর চিৎকারে বেশিক্ষণ সেন্সলেস হয়ে থাকতে পারিনি। শুভ ওটির দরজা ধাক্কাচ্ছে বুঝতে পারছি। এর মাঝে আমাকে ইঞ্জেকশন দিল, তারপর আর কিছু মনে নেই। কতক্ষণ পর সেন্স এসেছে জানি না। আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম পাশে আম্মু, রূপ আর শাশুড়ি আম্মু। আমি আমার বেবিকে খুঁজছি, কোনোরকম বলে উঠলাম, আমার বেবি কোথায়? একটু পর অভি ভাইয়া তোয়ালে জড়ানো একটা ফুটফুটে বেবি নিয়ে এলো। পাশেই শুভ আমার কাছে দৌড়ে এলো। শুভ এসেই আমার হাত ধরে চুমু দিয়ে বলল, তিশা তুমি ঠিক আছো? ব্যথা নেই তো? আমার বেবিকে দাও। অভি ভাইয়া বেবিকে আমার কোলে দিল। ওকে কোলে নিয়ে মনে হলো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ভুলেই গেলাম ওর জন্য কষ্ট পেতে হয়েছে। রূপ মুচকি হেসে বলল, একদিন পর তোর সেন্স এলো। আর তুই জানিস, তোর বেবিকে তোর স্বামী এখনো কোলে নেয়নি। শুভ মাথা নিচু করে ফেলল। আমি চোখ গরম করে তাকালাম। রূপ আবার বলতে শুরু করল, তোর কন্ডিশন খারাপ ছিল। বেবি হয়ে যাওয়ার পরও তোর সেন্স আসছিল না। তুই জোরে জোরে শ্বাস নিচ্ছিলি। জিজু তো রীতিমতো ভাঙচুর করেছে। নার্স বেবিকে বাইরে এনে বলল, বেবির বাবাকে? শুভ অভি ভাইয়াকে দেখিয়ে দিল। অভি ভাইয়া অবাক চোখে তাকিয়ে আছে। শুভ অভি ভাইয়ার কাছে গিয়ে বলল, অবাক হচ্ছিস কেন ভাইয়া? এই বেবির বাবা তোর হওয়ার কথা ছিল। আই মিন আমি মরে গেলে ও তো তোকেই বাবা বলতো। আর আমি জানি তুই ওকে নিজের সন্তান ভাবিস। আর এমনিতে আমার তিশার কিছু হলে
ওকে আমি কোনোদিন ছুঁয়েও দেখব না। রূপ এতটুকু বলে থামল, এরপর আবার বলল, তারপর অভি বেবিকে কোলে নিয়েছে, ভাবতে পারবি না, অভি তো খুশিতে কেঁদে ফেলেছে, সবার কাছে বলেছে ওর ছেলে হয়েছে। আমি মুচকি হেসে শুভকে বললাম, নিজের ছেলেকে কোলে নেবে না? শুভ আমার কাছ থেকে নিয়ে বেবিকে চুমু খেতে খেতে বলল, এই বেবির বাবা ভাইয়া, আর ওর পাপা আমি, তুমি মাম্মা আর রূপ মামনি ওকে। অভি ভাইয়া আবার বেবিকে কোলে নিল। ও আমার ছেলে, আমার ছেলে, থ্যাংক ইউ সো মাচ শুভ। শুভ গাল ফুলিয়ে বলল, নিজের ভাইকে কেউ থ্যাঙ্কস বলে? সবাই হেসে দিল। অভি ভাইয়া বেবিকে নিয়ে বাইরে গেল, সাথে সবাই গেল। এবার আমি বললাম, তুমি এটা কেন বললে? কি বললাম? মানে কিসের কথা বলছো? আমাদের বেবি অভি ভাইয়াকে বাবা বলবে কেন? তাহলে শোনো, সেদিন মনে আছে? আমি বলেছিলাম যে তুমি হেসো না, তাহলে বেবি ব্যথা পাবে। আমি মনে করে হ্যাঁ বললাম। এরপর অমি ভাইয়া সেদিন রুমে গিয়ে কেঁদেছিল, আর কি বলেছিল সব বলল। সব শুনে আমার খারাপ লাগছে, তাই আমিও আর কিছু বললাম না। 3 দিন পর আমাকে বাড়ি নিয়ে এলো। হাঁটতে চলতে অসুবিধা হয়, তাই রুমেই থাকি সারাদিন। তবে রূপ আমার কাছে থাকে। আর শুভ আর অভি ভাইয়া, এরা তো বেবিকে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়। 7 দিন পর বেবির নাম রাখা হলো শান্ত। শান্ততে স আছে, ত আছে। দেখতে দেখতে 20 দিন কেটে গিয়েছে। এখন আমি কিছুটা সুস্থ। দুপুরে গোসল করব, তাই শান্তকে শুভর কাছে রেখে ওয়াশরুমে এসেছি। শান্ত অবশ্য ঘুমিয়ে আছে, তবুও শুভকে থাকতে বলেছি। বলা তো যায় না কখন উঠে পড়ে। এর মাঝে শুনতে পেলাম শান্তর কান্না আর শুভর কথা। বাবা কাঁদে না, মাম্মা আসুক, এরপর যত ইচ্ছে কাঁদিস। শান্ত আরো জোরে কেঁদে দিল। আমি হেসে কুটি কুটি হচ্ছি, এবার বোঝো, ঠেলা সামলাও। সেদিন রাতে যখন কেঁদেছিল, তখন বলেছিল বেবি সামলাতে পারো না। আমি তাড়াতাড়ি গোসল করে নিলাম, দরজা আস্তে খুলে বের হয়ে শুনলাম, আরে বাপ আমার, চুপ কর। আমার তো এবার আফসোস হচ্ছে, তোর নাম শান্ত কেন রাখলাম। আসলে তো তুই অশান্ত, তাই তোর নাম অশান্ত রাখা উচিত ছিল। শুভর কথা শুনে রেগে বললাম, হ্যাঁ, যেমন তোমার নাম শুভ না রেখে অশুভ রাখা উচিত ছিল। শুভ মুখ কাচুমাচু করে বলল, অ্যাকচুয়ালি আমি ওটা বলতে চাইনি, বাট তিশা তুমি দেখো, ও কত কান্না করে, কেন করে। আমি গিয়ে শান্তকে কোলে নিলাম। শান্ত সাথে সাথে চুপ হয়ে গেল। শুভ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কত বড় ফাজিল ছেলে, এতক্ষণ ভ্যা ভ্যা করছিল, আর তুমি কোলে নিতেই চুপ। মুখ ভেঙচি কেটে বললাম, তুমি নিশ্চয়ই ওকে মারছিলে। এসব কি বলছো? ওকে আমি মারব? এই তিশা, ওকে কোথায় মারব আমি? আসলেই শান্ত তো ছোট, আবার ভ্যা ভ্যা করে কেঁদে দিল। বুঝলাম খিদে পেয়েছে, তাই খাইয়ে দিলাম। খাওয়া শেষ হতেই অভি ভাইয়া এসে নিয়ে গেল। শুভ আমাকে জড়িয়ে ধরল, চোখ গোল গোল করে বললাম, তোমার আবার কি হলো? বলতে বলতে শুভ আমার ঠোঁটে ওর ঠোঁট ছুঁয়ে দিল। আমি চুপ করে শুভকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যাবেলা সবাই গল্প করছি। আমাদের রুমে আমি, শুভ, অভি ভাইয়া, আবির ভাইয়া, শান্ত সবার দিকে তাকাচ্ছে, হয়তো বোঝার চেষ্টা করছে। এর মাঝে হুট করে অভি ভাইয়া চলে গেল। আমরা কিছু না বুঝে তাকিয়ে রইলাম। ভাবলাম পরে আসতে পারে, কিন্তু অভি ভাইয়া এলো না। ওদের বলে গুটি গুটি পায়। অভি ভাইয়ার রুমের কাছে এলাম।
দেখলাম মুচকি হেসে ফোনে কথা বলছে। বুঝলাম আসল কারণ, ইনি তো রূপের সাথে কথা বলছে। আমি আবার চলে এলাম। আরো 2 মাস কেটে গিয়েছে। শান্ত এখন কিছুটা বড়, বাড়ির সবার চোখের মণি। আমার আর কোলে নিতে হয় না, সারাদিন কারো না কারো কোলে থাকে। শুভ এখন অফিসে যায়, আর নিজের নামেই গান করে। সবাই এখন শুভকে ওর আসল নামে চেনে, রবিন খান হয়ে আর গান করে না। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট করছি, এর মাঝে আম্মু বলল, তিশার বেবি তো হলো, বাড়ি আলো করে দাদুভাই এলো, এবার তাহলে রূপের সাথে অভির বিয়েটা দিয়ে দিতে হবে। অভি ভাইয়া খেতে খেতে বলল, মাম্মা তাহলে এক কাজ করি, আজকে আমরা গিয়ে ডেট দিয়ে আসি। শুভ বিষম খেলো, আমি পানি দিলাম। শুভ পানি খেয়ে বলল, তোর নিজের বিয়ের ডেট তুই নিজে দিতে যাবি? অভি ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? রূপকে সারপ্রাইজ দেব। আমরা মুচকি মুচকি হাসছি, কিন্তু অভি ভাইয়া কেমন রহস্যময় হাসি দিল। সবার চোখ এড়ালেও না, আমার চোখ এড়ালো না। রুমে এসে রূপকে ফোন করে বলে দিলাম, বিকেলে আমরা ওদের বাসায় গেলাম। আজ আমি, শুভ, আম্মু, বাবা, অভি ভাইয়া, ফুপ্পি এসেছি, আর আমাদের গুলুমুলু শান্ত আন্টি আঙ্কেল বাবার সাথে কথা বলছে। রূপ আমার পাশে বসা, এর মাঝে অভি ভাইয়া বলল, ওয়েট পাপা, এই বিয়ে হবে না। রূপ বসা থেকে দাঁড়িয়ে গেল, আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। অভি ভাইয়া, তুমি মজা করছো কেন? অভি ভাইয়া আমার কথা শুনে হেসে দিয়ে বলল, মজা লাইক রিয়েলি? ওয়েল ত্রিশ, একটা কথা কি জানিস? মজা আমি এতদিন করেছি। আঙ্কেল এবার রেগে বলল, এসবের মানে কি অভি? অভি ভাইয়া মুখে বিরক্তি নিয়ে বলল, হেই, রাগ দেখাচ্ছেন কাকে? আচ্ছা আপনি বলুন তো, আপনার মেয়ের কি যোগ্যতা আছে আমার বউ অভি চৌধুরীর ওয়াইফ হওয়ার? 2 বছর আগে থেকে আমার পিছনে পড়ে আছে, অনেকবার বারণ করেছি, ওকে বলেছি যে ওকে ভালোবাসি না, সেই তবুও আমার পেছনে পড়েছিল, বলেই গিয়েছিল ওকে। আর আমি কে? এবার আমার অবাক লাগছে ব্যাপারটা। সেদিন তো অভি ভাইয়া বলল যে রূপকে ভালোবাসে, তাই বললাম। তুমি যদি রূপকে ভালো না বাসো, তাহলে নিজের রুমে দাঁড়িয়ে একা বললে যে? অভি ভাইয়া হু হা করে হাসি দিয়ে বলল, গুড কোশ্চেন, তুই শুনেছিলি? বিকজ আমি তোকে শুনিয়েছিলাম। আমি তোকে আসতে দেখেই ওই নাটক করেছিলাম, বিকজ আমি জানতাম তুই রূপকে বলবি, আর এই মিডল ক্লাস রূপ আমার প্রতি আরো উইক হয়ে পড়বে, হলো ও, তাই বলেছিলি তো, রাইট? আমি চুপ করে আছি, আমি তো বলেছিলাম। আর রূপ তখন কত খুশি হয়েছিল। অভি ভাইয়া এটা কি করে করতে পারল? এই মিডল ক্লাস মেয়েকে আমি অভি কিছুতেই বিয়ে করব না। কি যোগ্যতা আছে ওর? এই তোমার কি যোগ্যতা আছে? শুধু ফেস হলেই হয় না ওকে? না আছে ভালো বাড়ি আর না আছে গাড়ি, তোমার তো ওয়েট। বলে অভি ভাইয়া হাতের রিং খুলে রূপের দিকে ছুঁড়ে মারল। রূপ চোখ বন্ধ করে ফেলল, রূপ যেন পাথর হয়ে গিয়েছে। আম্মু গিয়ে অভি ভাইয়াকে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে অভি ভাইয়া চোখমুখ লাল করে বলল, মাম্মা, এই মিডল ক্লাস মেয়েটার জন্য আমাকে মারলে? পাপা, তুমি কিছু বলবে না? চুপ কর অভি, তুই এত নীচ। যখন তোর মনে এই ছিল, তাহলে এখানে ডেট দিতে এলি কেন? এই স্টুপিড মেয়েটাকে ওর জায়গা দেখাতে। কোথায় ও আর কোথায় আমি? ত্রিশের সাথে থেকে ও নিজেকে ত্রিশ ভাবছিল, তাই ওকে বুঝিয়ে দিলাম ও কি। ছি, তোকে নিজের ছেলে ভাবতে লজ্জা করছে। বাবার কথা শুনে অভি ভাইয়া রেগে ফোঁস ফোঁস করতে করতে বেরিয়ে গেল। আমাদের কারো মুখে কথা নেই। রূপ ধপ করে বসে পড়ল।
আমাদের কারো মুখে কোনো কথা নেই। রূপ ধপ করে বসে পড়ল। আমি শান্তকে শুভর কোলে দিয়ে রূপকে বসা থেকে উঠিয়ে দাঁড় করালাম। রূপ কিছু বলছে না ঠিক, কিন্তু ওর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঠোঁটগুলো ভীষণ রকম কাঁপছে, যেন কিছু বলতে চাইছে। কিছুক্ষণ পর রূপ চিৎকার করে কেঁদে উঠল। আমরা সবাই হতবাক হয়ে তাকিয়ে আছি। রূপ আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমার চোখেও পানি, বুঝতে পারছি ওর কষ্ট। ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে কত কষ্ট হয়, সেটা আর কেউ না জানুক, আমি জানি। আমার শুভ অত দূরে ছিল, তখন প্রতিটা দিন আমার বিষের মতো লেগেছে। শান্ত আমার পেটে না থাকলে হয়তো মরেই যেতাম। অভি ভাইয়া কাছে থেকে ও রূপের থেকে দূরে। রূপ কাঁদতে কাঁদতে বলল, তিশা, আমার কি দোষ বল? অভি কেন এমন করল? যখন ভালোবাসে না আমাকে, তাহলে কেন স্বপ্ন দেখালো? তিশা, সবাই বলে ভালোবাসা নাকি বাঁচতে শেখায়। তাহলে সেই ভালোবাসাই যে একটা সময় মানুষকে তিলে তিলে অর্জন্তনা দেয়, এটা কেন বলে না? ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখায়, তাহলে সেই স্বপ্ন যে ভেঙে চুরমার করে দেয়, এটা মানুষ কেন বলে না? বললে আমি ভালোবাসতাম না অভিকে। তিশা, এখন আমি কি করব? আমার খুব কষ্ট হচ্ছে রে, আমাকে মেরে ফেল প্লিজ, প্লিজ আমাকে মেরে ফেল। বলতে বলতে রূপ সেন্সলেস হয়ে গেল। আমরা ওকে ধরে সোফায় শুয়ে দিলাম। আন্টি কান্নাকাটি করছে, আর করারই কথা একটা মেয়ে। রূপের মুখে পানি ছেটানোর পর সেন্স এলো। বাবা, আম্মু অভি ভাইয়ার হয়ে ক্ষমা চাইল। রূপকে বুঝিয়ে রেখে চলে এলাম। আমি থাকতাম, বাট শান্তর জন্য চলে এসেছি। ড্রয়িং রুমে বসে আছি আমরা। বাড়িতে পিনপনতা বিরাজ করছে, অথচ কাল ও আমরা এই বিয়ে নিয়ে কত আনন্দ করেছি। এক নিমিষে সব শেষ হয়ে গেল। আচ্ছা, মানুষের জীবন এমন কেন? আমি এখন ভাবছি, আমি যদি পারতাম সব ঠিক করে দিতাম। অনেকক্ষণ হলো বসে আছি, শান্তকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আরও আগে। বাবা গম্ভীর হয়ে বলল, আমি ভাবতে পারছি না, অভি এতটা নীচ কি করে হলো? ওই মেয়েটার সাথে এটা কি করে করল? আমি নিজেও ভাবতে পারছি না, আসলে কি অভি ভাইয়া নাটক করেছে? আমি তো এই অভি ভাইয়াকে চিনি না। বাবা, আম্মুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলাম, কারণ রাত হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম সেই বিকেলে। অভি ভাইয়া সেই যে ওখান থেকে বেরিয়েছে, আর এখনো বাড়িতে ফেরেনি। আমি আর শুভ রুমে চলে এলাম। এরপর আন্টিকে ফোন করে রূপের খবর জেনে নিলাম। মেয়েটা একদম ভেঙে পড়েছে। রাত 12টা, ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের ঘটে যাওয়া কথা ভাবছি। মনটা খুব বেশি খারাপ। হঠাৎ কাঁধে কেউ হাত রাখল, বুঝলাম এটা শুভ ছাড়া কেউ না। এরকম কেন হলো শুভ? সবকিছু ঠিক থাকলে আজ বাড়িতে আনন্দের বন্যা বয়ে যেত। আমরা সবসময় যেটা ভাবি, সেটা কেন হয় না শুভ? কেন তার উল্টোটা হয়? বলতে বলতে আমার চোখ দিয়ে কয়েক ফোঁট অশ্রু গড়িয়ে পড়ল। শুভ আমাকে ওর দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তিশা দেখো, এটা হয়তো হওয়ার ছিল। আমরা তো কিছু হওয়া আটকাতে পারি না, আর তুমি না বলো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিছু বললাম না। শুভর বুকে মুখ লুকিয়ে ভাবছি, হ্যাঁ, আল্লাহ যা করে সেটা আমাদের ভালোর জন্যই করে। কিন্তু আজকের এই ঘটনায় কার ভালো হলো? এমন সময় ড্রয়িং রুম থেকে বাবা আর আম্মুর কথা শুনতে পেলাম। শুভর দিকে তাকিয়ে নিচে চলে এলাম। আমার সাথে শুভও এলো। ড্রয়িং রুমে এসে একদফা শকট হলাম। অভি ভাইয়া হেলতে দুলতে হাঁটছে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না। তার মানে অভি ভাইয়া ড্রিঙ্ক করেছে? বাবা চেঁচিয়ে বলল, এসবের মানে কি অভি? অভি ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ওফ পাপা, কোনো সব। আম্মু ও রেগে গিয়ে বলল, অভি তুই ড্রিঙ্ক করেছিস? অভি ভাইয়া হো হো করে হেসে মাতালদের মতো বলল, অবশ্য মাতালি তো এখন।
ও সুইট মাম্মা এন্ড পাপা, হোয়াটস রং উইথ ইউ গাইস? এটা কি নতুন নাকি? এমন তো না, এই বাড়িতে এটা নতুন হচ্ছে। শুভ ও তো আগে এটাই করত, ড্রিঙ্ক করত, লেট নাইট পার্টি, রাইট? সো তোমরা এত চমকাচ্ছ কেন? শুভ মাথা নিচু করে ফেলল, হয়তো কষ্ট পেয়েছে। শুভ তো এখন এটা করে না। আমি সামনে গিয়ে বললাম, অভি ভাইয়া তুমি ড্রিঙ্ক করেছ? হ্যাঁ করেছি বেবি, তুই কি রেগে যাচ্ছিস? অভি ভাইয়ার কথা শুনে অবাক হয়ে বললাম, এভাবে কথা বলছো কেন? আর তুমি আগে তো ড্রিঙ্ক করতে না। অভি ভাইয়া মুচকি হেসে বলল, আগে করতাম না, এখন করছি, করব। আগের অভি আর এই অভি, আকাশ পাতাল ডিফারেন্স। এনিওয়ে বাই গাইস, গুড নাইট। আমরা হতবাক হয়ে দেখছি, একটা মানুষ এত চেঞ্জ কি করে হলো? সেটাও মায় একদিনে। এই একদিনে কি এমন হলো? তবে হতাশ হওয়া ছাড়া আর কি করব? অভি ভাইয়া তো ছোট বাচ্চা না, ওকে কি করে বোঝাবো? একরাশ হতাশা নিয়ে রুমে চলে এলাম। এমন কেন হচ্ছে? সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। শুভ আর শান্ত দুই বাপ বেটা ঘুমে আছে। আমি এটা বুঝতে পারি না, সব বাচ্চারা ফজরের সময় উঠে আর নাকি ঘুমায় না, আর আমার ছেলে এ তো একদম শুভর মতো, দুজন এক টাইমে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে লম্বা চুলগুলো খোপা করছিলাম, হঠাৎ শুভ জড়িয়ে ধরেই গলায় মুখ ডুবালো। চুপচাপ দাঁড়িয়ে আছি, একে মায়ে দেখলাম ঘুমানো, আর এখন এসেই শুরু হয়ে গিয়েছে। বিরক্তি নিয়ে বলে উঠলাম, তুমি না মায় ঘুমানো ছিলে? হ্যাঁ সোনা, মায় ঘুমানো ছিলাম, মাই ঘুম থেকে উঠলাম, আর মাই রোমান্স স্টার্ট করব বলে শুভ ঠোঁট কামড় দিল নিজের। আমি বুঝতে পারলাম এনার মনে আসলে কি চলছে, তাই যেই সরতে যাব অমনি শুভ আমাকে টেনে ধরল। এরপর একটু একটু করে আমার ঠোঁটের দিকে আগাতে লাগল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এর মাঝে শান্ত কান্না শুরু করল। শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে তাড়াতাড়ি শান্তকে কোলে নিলাম। এই যে বাবা, কাঁদে না, মাম্মা চলে এসেছে। শান্ত তো গুড বয়, তাই না? গুড বয় না, ছাই ব্যাড বয়। শুভর কথায় ভ্রু কুচকে তাকালাম। শুভ গাল ফুলিয়ে বলল, এই ছেলেটা অলওয়েজ নিজের মাম্মা পাপার রোমান্সে ঘোরতর বাধা সৃষ্টি করে। আমি হু হা করে হেসে দিলাম। শুভ ভেঙচি কেটে ওয়াশরুমে গেল। আমি শান্তকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে এলাম। নিচে আসতেই অভি ভাইয়া ওকে কোলে নিয়ে হনহন করে নিজের রুমে চলে গেল। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, বিকজ অন্য সময় আগে কথা বলে এরপর শান্তকে কোলে নেয়, আর আজ কিছু না বলে নিল। অভি ভাইয়ার ভাবগতি বুঝতে পারছি না। শুভ নিচে এসে বলল, তিশা শান্ত কোথায়? অভি ভাইয়া নিয়ে গিয়েছে বলে সোফায় বসে পড়লাম। আজকে ভার্সিটি যেতে হবে, একটা ইম্পর্টেন্ট নোট দেবে, সামনের পরীক্ষায় কাজে লাগবে, আর নোট দিয়ে ক্লাসও করাবে। কিন্তু যাওয়ার মুড নেই, কারণ আমি জানি রূপ আসবে না। মুখ ফুলিয়ে বসে আছি। শুভ বলল, তিশা কি ভাবছ? শুভ আজ ভার্সিটি যেতে হবে। ওকে দেন, চলো আমি নিয়ে যাচ্ছি। কিন্তু শান্ত, ওকে রেখে কি করে যাব? ওকে রেখে যাব না তো নিয়ে যাব। শুভর সাথে কথা বলে শান্তকে নিয়েই ভার্সিটিতে এলাম। ভার্সিটিতে এসে আমি অবাক, রূপ হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ছুটে এসে শান্তকে নিল। বাবা, মামনিকে মিস করনি? মামনি কিন্তু অনেক মিস করেছে তার ছেলেকে। আমি আর শুভ দুজন দুজনের দিকে তাকাচ্ছি। রূপ মুচকি হেসে বলল, তিশা চল আমরা ক্লাসে যাই। শান্তকে শুভর কাছে রেখে ক্লাসে যাচ্ছি। ভার্সিটির প্রায় সবাই শান্তকে আদর করছে। হঠাৎ চোখ গেল তুলির দিকে, মুখে কেমন রাগ ফুটে আছে। এই রাগের মানে আমার অজানা নয়। নোট নিয়ে ক্লাস করে বাড়ি চলে এলাম। এভাবে কয়েকদিন কেটে গিয়েছে।
অভি ভাইয়া রোজ রাতে ড্রিঙ্ক করে বাড়ি আসে। বাবা, আম্মু অতিষ্ঠ হয়ে গিয়েছে। বাবা তো অভি ভাইয়াকে একদম সহ্য করতে পারে না। অভি ভাইয়া বাড়ি বসেও ড্রিঙ্ক করে। রাত সকাল 11:30টা ড্রয়িং রুমে বসে আছি। আজ বাবা প্রচুর রেগে আছে। তাই কি না কি করে বসে এর জন্য বসে আছি। এর মাঝে অভি ভাইয়া হেলতে দুলতে বাড়ি ঢুকলো। অভি ভাইয়াকে দেখে আকাশ থেকে পড়লাম। চুলগুলো উস্কো খুস্কো, শার্টের বোতাম কয়েকটা খোলা, বুকে লিপস্টিকের দাগ, ঠোঁটের দিকেও লিপস্টিক স্পষ্ট। বাবা গিয়ে অভি ভাইয়াকে থাপ্পড় মেরে বলল, এসব কি অভি? কি করে এসেছিস তুই? অভি ভাইয়া হেলতে দুলতে বলল, এনজয় উইথ গার্লস ড্যাড, এটা এমন কি বলো? আফটার অল আই এম অভি চৌধুরী, ওয়েট বাইরে একজন আছে, হেই বেবি কাম প্লিজ। অভি ভাইয়া বলতেই একটা মেয়ে ঢুকলো, যার পরনে শর্ট টপস, যার কারণে হাঁটু বেরিয়ে আছে, পায়ে হাই হিল। মেয়েটার লিপস্টিক সরানো। মেয়েটাও হেলতে দুলতে ঢুকে এসে অভি ভাইয়াকে জড়িয়ে ধরলো। অভি ভাইয়াও জড়িয়ে ধরলো। আমি জাস্ট হয়ে দেখছি। বাবার আর সহ্য হলো না। বাবা মেয়েটাকে বের করে দিয়ে একটানে অভি ভাইয়াকে সোফায় ফেলে প্যান্টের বেল্ট দিয়ে মারতে লাগলো। আম্মু নিঃশব্দে কেঁদে যাচ্ছে। অভি ভাইয়া চুপচাপ আছে। শুভ গিয়ে আটকালো বাবাকে। আমি বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। কার নজর লাগলো আমাদের সংসারে? আমি ভাবছি কেন এমন হচ্ছে। আমাদের সুখের সংসারে কার কু নজর পড়ল? বাবার চিৎকারে ভাবনা থেকে ফিরলাম, আর সামনে দেখে তো আমি অবাক। অভি ভাইয়া বাবার হাতের বেল্ট ধরে রেখেছে। বাবা ছাড়িয়ে আবার বাড়ি দিতে গেল। অভি ভাইয়া আবারও বেল্ট ধরে, চোখ মুখ লাল করে বলল, ব্যাস এনাফ, আই সেইড এনাফ ইজ এনাফ পাপা, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি? তুমি যা করবে আমি সেটাই মেনে নেব। যদি তুমি এটা ভেবে থাকো, দেন আই এম টেলিং ইউ, ইউ আর রং এন্ড ইউর আইডিয়া ইজ এবসুলিউটলি রং, গট ইট? নেক্সট টাইম আমাকে মারার ট্রাই করবে না। ডোন্ট ইউ ট্রাই টু ডু দিস ডিসগাস্টিং পাবলিক। বলে অভি ভাইয়া হেলে দুলে চলে গেল। বাবা ওখানেই থম মেরে আছে। বুঝতে পারছি বাবা কষ্ট পাচ্ছে। নিজের ছেলে যদি এমন করে, চোখের সামনে একটু একটু করে এভাবে বদলে যায়, সেটা কোনো বাবা মা সহ্য করতে পারবে না। বাবা ও পারছে না। বাবা ধপ করে সোফায় বসে পড়ল। শুভ গিয়ে বাবাকে বলল, পাপা তুমি কষ্ট পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আগের মতো থাকব। এই বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। ভাইয়া ও ঠিক ওর ভুল বুঝবে। শুভর কথা বলার মাঝে বাবা উঠে চলে গেল। বাবার পিছু পিছু আম্মুও চলে গেল। শুভ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার দিকে তাকিয়ে রুমে চলে গেল। শুভর সাথে আমিও চলে এলাম। সবকিছু কেমন বিষাদ লাগছে, অথচ কয়েকদিন আগেও সব ঠিক ছিল। সকালে শান্তকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। শান্ত করছে, হয়তো কথা বলার চেষ্টা করছে আমার ছেলেটা। বাবা ব্রেকফাস্ট করছিল। এমন সময় অভি ভাইয়া নেমে এলো। গায়ে পুলিশের ইউনিফর্ম, সব ঠিক আছে, কিন্তু হাতে সিগারেট। সিগারেট খেতে খেতেই সিঁড়ি দিয়ে নামছে। আমি হা করে তাকিয়ে আছি। এই কি সেই অভি ভাইয়া, যে কি না সিগারেট সহ্য করতে পারত না, আজ কি না নিজে সিগারেট খাচ্ছে? অভি ভাইয়া এসে শান্তকে নিতে চাইল, কিন্তু আমি দিলাম না। অভি ভাইয়া ভ্রু কুচকে বলল, হোয়াট হ্যাপেন্ড ত্রিশ? শান্তকে দিলি না কেন? রাগী কণ্ঠে বলে উঠলাম, আমার ছেলেকে আমি তোমার কাছে দেব না। অভি ভাইয়া মুচকি হেসে বলল, ও বুঝি আমার ছেলে না? না, ও তোমার ছেলে না। আর যাই হোক, তোমার মতো একজন আমার ছেলের বাবা হতে পারে না। আর তুমি কি? হ্যাঁ, এই শান্তর প্রতি তোমার ভালোবাসা, যে তুমি সিগারেট নিয়ে ওর সামনে এসেছ? অভি ভাইয়া আমার কথা শুনে
হু হা করে হেসে দিয়ে বলল, তো তোর কি মনে হয় তোর ছেলের জন্য আমি এই সিগারেট ফেলে দেব? বলে আবারও হেসে দিল, আর আমি শুধু অবাক হয়ে দেখছি। অভি ভাইয়া সিগারেট টানতে টানতে চলে গেল। আমি আবার বসে পড়লাম, ভাবছি আসলেই অভি ভাইয়া চেঞ্জ হয়ে গিয়েছে। 2 দিন পর আমরা বসে আছি, অভি ভাইয়া একপাশে বসে সিগারেট টানছে, এর মাঝে রূপ এসে হাজির হল। রূপকে দেখে আমরা অবাক হলাম। রূপ মুচকি হেসে ভেতরে এসে আম্মু আর বাবাকে সালাম করল। অভি ভাইয়া রূপকে দেখে রেগে এসে বলল, তুই এত বেহায়া কেন? হ্যাঁ, এত কিছু হয়ে গেল, তোকে এত ইনসাল্ট করলাম, সেই আবার মুখ উঠিয়ে চলে এলি? অভি ভাইয়ার মুখে তুই শুনে রূপ কিছু বলল না, শুধু হাসল, হেসে দিয়েই বলল, আমি এখানে থাকতে আসিনি ভাইয়া। রূপ অভি ভাইয়াকে ভাইয়া বলছে, এটা শুনে অভি ভাইয়া ভ্রু কুঁচকে বলল, এই মেয়েকে তোর ভাইয়া? বাহ, বেশ ভালো অধঃপতন হয়েছে আপনার। যাই হোক আন্টি, এটা রাখুন। একটা কার্ড দিয়ে বলল। কার্ডটা দেখে আম্মু বলে উঠল, এটা কিসের কার্ড? আন্টি, আমার বিয়ের কার্ড। 3 দিন পর আমার বিয়ে, কালকে এঙ্গেজমেন্ট, পরশু গায়ে হলুদ, আর তারপরের দিন বিয়ে। আপনাদের সবার আসতে হবে সেই কমিউনিটি সেন্টারেই যেখানে আমার আগে এঙ্গেজমেন্ট হয়েছিল। সবাই আসবেন, আমার রিকোয়েস্ট। আম্মু ছলছল চোখে রূপের গালে হাত রাখল। আমরা অবশ্যই আসবো মা। আমি তো তোকে মেয়ের মতো ভালোবেসেছি। তিশাকে যেমন ভালোবাসি, তোকেও তেমন ভালোবেসেছি। তুই যে সব ভুলে নতুন করে নিজের জীবন গুছিয়ে নিয়েছিস, সেটাই খুশি আমরা। আম্মুর কথায় রূপ হাসল, এরপর অভি ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আপনিও আসবেন ভাইয়া, তিশার বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার বিয়েতে আপনিও থাকবেন। আজ আমি আসছি বাই। রূপ বাড়ি থেকে চলে গেল। কার্ডটা খুলে হাতে নিলাম। ছেলের নাম দেখে অবাকই হলাম, কারণ এই ছেলের সাথে রূপের বিয়ে ঠিক হয়েছিল, যেটা অভি ভাইয়ার জন্য ভেঙে দিয়েছিল। তাহলে সেখানেই রূপের বিয়ে ডক্টর আহানের সাথে। অভি ভাইয়ার দিকে তাকালাম। অভি ভাইয়ার কোনো হেল দোল নেই, একমনে সিগারেট টানছে। কিছু না বলে রুমে চলে এলাম। পরের দিন রেডি হয়ে নিচে এলাম। আজ রূপের এঙ্গেজমেন্ট। আন্টি আঙ্কেলও ফোন করে যেতে বলেছে। আমাদের বাড়ি থেকেও আম্মু, বাবা, ভাইয়া যাবে। শুভ নেমে আসতেই আমরা বেরিয়ে গেলাম। অভি ভাইয়া ড্রয়িং রুমে সিগারেট টানছে। গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কমিউনিটি সেন্টারে। ভেতরে গিয়ে বাড়ির সবার সাথে দেখা হলো। ভাইয়া এসেই শান্তকে কোলে নিল, কোলে নিয়ে চলে গেল। আমি বাবা আর আম্মুর সাথে কথা বলে রূপের কাছে চলে এলাম। আজও রূপকে পুতুল লাগছে। রূপ আমাকে জড়িয়ে ধরল, তবে এই রূপকে দেখে বোঝা যাচ্ছে না ওর মনে আসলে কি চলছে, তাই বললাম, রূপ, তুই নিজের ইচ্ছেতে বিয়ে করছিস? রূপ মুচকি হেসে দিয়ে বলল, অবভিয়াসলি, কেন বলতো? তুই তো অভি ভাইয়াকে ভালোবাসিস, তাহলে আহানকে কি করে বিয়ে করছিস? রূপ মুখে রাগ ফুটিয়ে বলে উঠল, ভুল বললি তিশা, ভালোবাসতাম। এখন আমি নিজের উডবি হাজবেন্ডকে ভালোবাসি। আমি চাই তুই সুখে থাক। বলে শান্তকে খুঁজতে চলে এলাম। খুঁজতে খুঁজতে একদিকে তাকিয়ে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমার গুণধর ভাইয়া একটা মেয়ের সাথে হাত ধরে হেসে হেসে কথা বলছে, আর মেয়েটা শান্তকে আদর করছে। পা টিপে টিপে কাছে গিয়ে কর্কশ গলায় বললাম, এখানে কি করিস ভাইয়া? ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দেখতে পারছিস না প্রেম করছি। ভাইয়ার কথা শুনে আমি থ, আর মেয়েটা কাশতে শুরু করে দিল। আমি মুখ চুপসে বললাম, এই আপুটা কে ভাইয়া? ও ডক্টর আহানিতা খান, রূপের উডবি হাজবেন্ড, ডক্টর আহান খানের বোন। আমরা একই হসপিটালে আছি এখন। ভাইয়ার ডাক্তারি পড়া শেষ হয়ে গিয়েছে,
মেয়েটা আসলেই কিউট অনেক, কয়েক মিনিটই ওর সাথে মিশে গেলাম। আপু করে বলছি ভাইয়া গলা খাকারি দিয়ে বলল, আপু কি? হ্যাঁ, সি ইজ মাই গার্লফ্রেন্ড, সো ভাবি বল। আবির মিথ্যে কেন বলছো? তিশা আমরা বেস্ট ফ্রেন্ড। আহানিতা আপুর কথায় আমি হেসে দিলাম। ভাইয়া শান্তকে আমার কাছে দিয়ে গাল ফুলিয়ে চলে গেল। আহানিতা আপুও পিছনে পিছনে গেল। এর মাঝে শুভ এসে রাগীভাবে বলল, কোথায় থাকো? হ্যাঁ, কখন থেকে খুঁজছিলাম। কেন খুঁজছিলে? শুভ আমার কোল থেকে শান্তকে নিয়ে চুমু দিয়ে বলল, আমার ছেলেকে মিস করছিলাম। ভেঙচি কেটে বললাম, এখন তো ছেলেকেই মিস করবে, বউ তো পর হয়ে গিয়েছে। শুভ আমাকে টান দিয়ে ওর বুকের সাথে মিশিয়ে বলল, আগেই বলেছি আগে তুরিমি এরপর সব। শুভ এখানে সবাই আছে বলে সরে এলাম। এরপর স্টেজে গেলাম। আহানকে আর রূপকে পাশাপাশি বসানো হয়েছে। ছেলেটা যথেষ্ট হ্যান্ডসাম আছে। দেখতে দেখতে ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমরাও বাড়িতে চলে এলাম। আসতে আসতে রাত হয়ে গিয়েছে। শান্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। শান্তকে রুমে শুয়ে দিলাম। আমি আর শুভ ফ্রেশ হয়ে নিচে এলাম। নিচে এসে টিভি চালু করে চ্যানেল পাল্টাচ্ছি। একটা চ্যানেলে দিতেই শকট হয়ে গেলাম। সবার মনে হয় পায়ের তলার মাটি সরে গেল। বিকজ টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, সেটা অভি ভাইয়াকে নিয়ে। আজকের ব্রেকিং নিউজ, শহরের বিখ্যাত বিজনেস টাইকুন আরসাল চৌধুরীর বড় ছেলে ইন্সপেক্টর অভি চৌধুরীকে নাইট ক্লাব থেকে ড্রিঙ্ক করে বাজে মেয়েদের সাথে রাত কাটানোর অভিযোগে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ গিয়েছিল তাদের কাজে, কিন্তু সেখানে গিয়ে অভি চৌধুরীকে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় পাওয়া যায়। জানা গিয়েছে মেয়েটা এর আগেও অনেক ছেলের সাথে রাত কাটিয়েছে। অভি চৌধুরী কি করে এটা করল? যেখানে অভি চৌধুরী নিজেই একজন পুলিশ অফিসার। এতটুকু শুনে টিভি অফ করে দিলাম। বাবার ফোনে অলরেডি কলের ঝড় বইছে। বাবা শুভকে নিয়ে বেরিয়ে গেল। আমি আর আম্মু পায়চারি করছি। আম্মু কান্না করছে খুব। 3 ঘন্টা পর বাবা আর শুভ এলো, সাথে অভি ভাইয়া। আম্মু গিয়ে অভি ভাইয়াকে থাপ্পড় মারল। বাবা অভি ভাইয়াকে টান দিয়ে সোফায় ফেলে বলল, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে। যখন তুই হারিয়ে গেলি তখন ভাবতাম কবে তোকে পাব, আর আজ মনে হচ্ছে কেন তোকে পেলাম। তোকে ছাড়িয়ে এনেছি নিজের সম্মানের জন্য। আমরা সবাই তোকে ঘৃণা করি। তোর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো। বলে বাবা আম্মুকে নিয়ে চলে গেল। আমি আর শুভও চলে এসেছি। আমরা সিঁড়ির উপরে আসতেই অভি ভাইয়া কাশতে শুরু করল। আমি দাঁড়িয়ে পড়লাম। এভাবে কেন কাশি দিচ্ছে দেখতে। অভি ভাইয়া কাশতে কাশতে 2 হাত নিজের মুখের কাছে নিয়ে গেল। এরপর হাত দুটো সামনে এনে মুচকি হাসল। উপর থেকে ঠিকমতো বোঝা যাচ্ছে না। নিচে যেতে চাইলাম, কিন্তু শুভ আমাকে রুমে এনে দরজা বন্ধ করে দিল। আমি রুমে বসেই ভাবছি, অভি ভাইয়া হাত দেখে হাসল কেন? সকালে রূপ বারবার ফোন করছে, ওর গায়ে হলুদ সন্ধ্যায়, অথচ এখনই যেতে বলছে। শুভ এখন যেতে বারণ করেছে। অত মানুষের ভিড়ে শান্ত ভয় পায়। রূপকে বুঝিয়ে বললাম সন্ধ্যার আগে পৌঁছে যাব। তাছাড়া বাড়ির পরিবেশও তো ভালো না, কারো মন মেজাজ ঠিক নেই, কেমন থমথমে হয়ে গিয়েছে। যেটুকু হাসি আছে তা শান্তর জন্য। এমন সময় দেখলাম খালামনি এসেছে। খালামনি অভি ভাইয়াকে ডাকতে শুরু করল। অভি ভাইয়া সিঁড়ি দিয়ে মুখ দিয়ে সিটি বাজাতে বাজাতে নেমে এলো। খালামনির সামনে গিয়ে বলল, কি হলো? এভাবে ডাকছ কেন? অমনি খালামনি অভি ভাইয়াকে থাপ্পড় মারল। হোয়াট দ্য হেল! যার যখন ইচ্ছে হচ্ছে আমাকে থাপ্পড় মেরে যাচ্ছে। আমি ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম কেউ আমাকে থাপ্পড় মারাতো থাক দূরে, আমাকে টাচ করারও ট্রাই করবে না। অভি ভাইয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সবাই তো জানে অভি ভাইয়া কতটা পাল্টে গিয়েছে, আজ খালামনিও জানল।
এর জন্য তোকে মানুষ করেছিলাম অভি। খালামণির কথায় মুখে বিরক্তি নিয়ে অভি ভাইয়া বলে উঠল, নট অভি রাজ চৌধুরী, ওকে সন অফ আরসাল চৌধুরী। এখন আপনি আসুন, যান এখান থেকে। খালামনি কাঁদতে কাঁদতে চলে গেল। সন্ধ্যায় হাঁটতে হাঁটতে ছাদে গেলাম। জাস্ট শাট আপ তুলি, তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন করার, আমার পরিবারের সম্মান নিয়ে খেলার? ইউ ব্লাডি ফুল, আই উইল নট স্পেয়ার ইউ, আই জাস্ট ফিনিশ ইউ। তোমার বলা সব কথা রেকর্ড হয়ে গিয়েছে, এটা দিয়ে আমি সবাইকে বুঝিয়ে দেব আমি কোনো মেয়ের সাথে রাত কাটাতে যাইনি। আমাকে ফাঁসিয়ে আমার পরিবারকে ছোট করতে তুমি এসব করেছ, সো বি রেডি। কাল আমি নিজে তোমাকে অ্যারেস্ট করব, এরপর জেলে পচে মরবে রাবিশ। অভি ভাইয়ার কথা শুনে আমি তার মানে তুলি এসব করেছে আমাদের পরিবারকে ছোট করতে। আমি গিয়ে অভি ভাইয়ার কাঁধে হাত রাখলাম। অভি ভাইয়া ভূত দেখার মতো চমকে উঠল। তুমি কাল বাবাকে কেন বললে না যে তুমি এসব কিছু করনি? অভি ভাইয়া আমতা আমতা করে বলল, কোনো সব কিসের কথা বলছিস তুই? তোমার এতক্ষণ বলা সব কথা আমি শুনেছি। কাল বলিনি বিকজ প্রুফ ছিল না, আর আজও বলবো না। আগামীকাল আমি সবাইকে প্রুফ দেব। ইন্সপেক্টর অভি চৌধুরী এমন কিছু করতে পারে না। বলতে বলতে অভি ভাইয়া কাশতে শুরু করল। কাশতে কাশতে অন্যদিকে ঘুরে গেল। ত্রিশ, তুই যা এখান থেকে। অভি ভাইয়ার কথায় খটকা লাগল। অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখে হাত দিয়ে রেখেছে। ত্রিশ, আই সেইড লিভ মি এলোন। আমি অভি ভাইয়ার সামনে গিয়ে বললাম, কাল রাতেও তুমি এমন করছিলে, আর আজও তুমি এমন করছো। তোমার কি হয়েছে অভি ভাইয়া? আমার কিছু হয়নি, তুই যা প্লিজ। আমি জোর করে হাত সরিয়ে ফেললাম। হাত সরিয়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অভি ভাইয়ার নাকে মুখে রক্ত, আর দুটো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। অভি ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, অভি ভাইয়া এসব কি? অভি ভাইয়া রুমাল দিয়ে রক্ত মুছে বলল, বলছি তো কিছু না, যা এখান থেকে। না, সত্যিটা না জেনে আমি যাব না। কোনো সত্যি জানবি তুই? এটাই তো, যে এই রক্ত কেন? তাহলে শোন, আমার ব্রেইন ক্যান্সার। আমি একজন ব্রেইন ক্যান্সারের পেশেন্ট। বলে অভি ভাইয়া আবার মুখ ঘুরিয়ে নিল। আর আমি থম মেরে আছি, চোখ দিয়ে পানি পড়ছে আমার। এসব কি শুনছি আমি? কবে জানতে পেরেছ? কান্না করে বললাম, যেদিন রূপকে ভালোবাসার কথা বলতে চেয়েছিলাম, বাড়ি থেকে বেরো হয়েছিলাম, সেদিনই জানি। মনে আছে তোর? ত্রিশ, আমাদের এঙ্গেজমেন্টের দিন আমি মাথা চেপে ধরেছিলাম। ওই দিন আমার মাথায় পেইন হচ্ছিল। আমি বুঝতে পারিনি কেন এমন হচ্ছে। এরপর তোদের রুমে আড্ডার মাঝে উঠে চলে এসেছিলাম। ওই দিন ও মাথায় পেইন হচ্ছিল। ভেবেছিলাম হয়তো এমনি, কিন্তু দিনে দিনে যেন বাড়ছিল। তাই হসপিটালে গিয়ে টেস্ট করি। ডক্টর বলেছিল পরের দিন রিপোর্ট আনতে। ওই দিন রূপকে বলতে চেয়েছিলাম, আমি রূপকে ভালোবাসি, অনেক ভালোবাসি। গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ আবার মাথায় পেইন ওঠে, আর নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। আমি গাড়ি ব্রেক করে ফেলি। এরপর ডক্টর কল করে রিপোর্ট আনতে যেতে বলে। ভাবি রিপোর্ট নিয়ে আসি, এরপর রূপের কাছে যাব। কিন্তু রিপোর্ট পেয়ে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল, কারণ রিপোর্টে আমার ব্রেইন ক্যান্সার এসেছিল। আমি বারবার বলেছি এই রিপোর্ট ভুল, তাই ডক্টর টেস্টও 3 বার করেছে, কিন্তু 3বারই সেম রিপোর্ট। শুধু তাই না, আমি লাস্ট স্টেজে চলে এসেছি। আমার হাতে খুব বেশি হলে 2 মাস সময় আছে। আমি চাইনি আমার এই জীবনের সাথে রূপকে জোড়াতে,
তাই আমি ওকে সরিয়ে দিয়েছি। বিশ্বাস কর ত্রিশ, আমি রূপকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমি ওর সাথে যা করেছি ওর ভালোর জন্য করেছি, না হলে ও আমাকে ঘৃণা করতো না। ও যদি জানতো আমার ব্রেইন ক্যান্সার, তবুও ও আমাকে বিয়ে করতে চাইতো। আমাকে বিয়ে করলে ওর পুরো জীবন শেষ হয়ে যেত। আমি এটা কি করে হতে দিতাম? তাই আমি ওকে সরিয়ে দিয়েছি আমার থেকে, আমার জীবন থেকে। আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আল্লাহ, এটা কি করল? এর জন্য তুমি সবার চোখে খারাপ হচ্ছ না? অভি ভাইয়া মুচকি হেসে বলল, হ্যাঁ, যাতে আমি মরলে কেউ কষ্ট না পায়। আমি এক্ষুনি সবাইকে বলে দেব। বলে পা বাড়ালাম। শান্তর কসম ত্রিশ, তুই কাউকে বলবি না। আমি থমকে দাঁড়ালাম। এখন আমি কি করব? মাথায় জেদ উঠে গেল। অভি ভাইয়ার সামনে গিয়ে ঠাস করে এক থাপ্পড় মেরে বললাম, কেন করছো এমন? সবাইকে কেন বলে দিচ্ছ না? অভি ভাইয়া, তুমি ঠিক হয়ে যাবে, প্লিজ সবাইকে বলে দাও। আমরা বেস্ট ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাব, প্লিজ বলে দাও। আমি যা বলার বলে দিয়েছি। অভি ভাইয়ার কথা শুনে কষ্ট লাগছে। এক পা দু পা করে চলে এলাম। এদিকে অভি ভাইয়া ও কাঁদছে। আমার সাথে কেন এমন হলো আল্লাহ? কি পাপ করেছিলাম আমি? যখন ত্রিশকে ভালোবাসলাম ও আমার হলো না, আর এখন যখন আমি রূপকে ভালোবাসি তখন তুমি আমাকে রূপের থেকে কেড়ে নিলে। যখন আমাকে নেয়ারই ছিল তাহলে তখনই নিয়ে নিতে। যখন ত্রিশের বিয়ে হয়ে গিয়েছিল, আমি কি কারো ভালোবাসার যোগ্য না? আবারও অভি ভাইয়ার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। অভি ভাইয়া মুচকি হাসলো। রুমে বসে আছি আমি। এতটা কষ্ট লাগছে অভি ভাইয়াকে বুঝলাম। শুভ এসে আমাকে রেডি হতে বলল। আমার যেতে ইচ্ছে করছে না। সবার কথায় গেলাম, তবে গিয়ে হলুদ ছুঁয়ে চলে এলাম। অভি ভাইয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। রুমের দিকে জানালা দিয়ে তাকালাম। অভি ভাইয়া ফ্লোরে বসে আছে। এক হাতে সিগারেট, এক হাতে ড্রিঙ্কের বোতল। ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে। চুলগুলো উস্কো খুস্কো। না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। শুভ আমাকে নিয়ে চলে এলো। পরের দিন অভি ভাইয়া প্রুফ করে দিল যে অভি ভাইয়া কোনো মেয়ের সাথে রাত কাটায়নি। যা করেছে তুই করেছে, আমাদের পরিবারকে ছোট করতে। এটা হয়তো মিথ্যে, কিন্তু খারাপ তো তুই হয়ে গিয়েছিস। বাবার কথায় অভি ভাইয়া স্লান হেসে রুমে চলে গেল। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। আমি তো জানি অভি ভাইয়া খারাপ না। আজ রূপের বিয়ে, অভি ভাইয়া রূপকে ভালোবাসে। যত দূরে সরিয়ে রাখুক, পারবে তো নিজেকে সামলাতে? চলবে।